আপনারা বলছেন ড্রামা চলছে। না, আমি ড্রামা বলছি না, এই শব্দ আমি অন্তত ব্যবহার করছি না। এটা কি চলছে না চলছে এটা ভবিষ্যতে দেখা যাবে। করে এসছেন বিভিন্ন দলীয় কর্মসূচিতে, কিন্তু আপনি রয়েছেন এখনো। মানিক সরকার রাস্তায় রয়েছে। আমি খুব চিন্তা ভাবনা করি, যা বলার বলি, মন্তব্য করতে হবে। শাসক দলের মন্তব্য দিকে লক্ষ্য করে সেখানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের ফলাফল অথবা আপনারা এগুলো নিয়ে আরেকবার আসুন। আজকে যেহেতু ত্রিপুরা নিয়ে কথা বলেছেন, ছোট্ট করে যদি সেই জায়গাতে কেরালার একটা বিষয় জনমত সমীক্ষার উপরে। নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান টাইমস। এশিয়ান টাইমসের মুখোমুখি অতিথি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনারা জানেন এডিসি নির্বাচন আগামী 12ই এপ্রিল এবং আজকে অর্থাৎ 9 এপ্রিল একটি বিধানসভা উপনির্বাচন সমাপ্ত হয়েছে ইতিমধ্যেই। এই বিষয় নিয়ে, সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে। মানিকবাবু, আপনাকে এশিয়ান টাইমসে অনেক স্বাগত জানাই। মানিকবাবু, প্রথমেই আপনার কাছে প্রশ্নটা থাকবে, একটি ধর্মনগরে বিধানসভা উপনির্বাচন গিয়েছে, সেই উপনির্বাচনে আপনি বিভিন্ন জায়গায় প্রচার করেছেন, আপনি সামনে ছিলেন, বিভিন্ন প্রচারের সামনে ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কাছে কি খবর রয়েছে? বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমও বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে অথবা তাদেরকে বাধা দান করা হয়েছে। সেই বিষয়ে সার্বিক বিষয়টা, এই বিধানসভা উপনির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? না, আমি দুপুরের পর থেকে খবর নেওয়ার চেষ্টায় ছিলাম এবং খবর পাচ্ছিলাম ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পর্কিত বিষয়ে। সর্বশেষ আমি যা খবর পেলাম, আমাদের প্রার্থী, বামপন্থী ফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত, তার সাথে আমি 5 মিনিট আগে কথা বললাম, তাতে তিনি যা বললেন, একটা বুথ ছাড়া বাদবাকি সমস্ত জায়গায় ভোট কমপ্লিট হয়ে গেছে। একটা বুথে সম্ভবত ভোটের সময় শেষ হওয়ার পরেও 200-র মতো ভোটার লাইনে তারা আছেন, ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। সব মিলিয়ে যেটা মনে হয়েছে যে 81%-এর চাইতে খানিকটা কম হবে ভোট, যদিও এর আগের নির্বাচনে 86% হয়েছিল, এটাই জানালেন। এমনিতে জানবার চেষ্টা করেছে কোনো রকম অসুবিধা হয়েছে কিনা, যা 18-র বিধানসভা নির্বাচনের পর থেকে যে কোনো নির্বাচনেই ত্রিপুরায় হয়ে চলেছে, ঘটে চলেছে। তার থেকে যেটা জানিয়েছেন, একটা বুথ কেন্দ্রে অমিতাভ দত্ত অর্থাৎ বামফ্রন্টের যারা পুলিং এজেন্ট, তাদেরকে থাকতে দেওয়া হয়নি, কারণ পার্শ্ববর্তী এলাকা থেকে এসে তারা এই বুথে পুলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। এটা কিন্তু নিয়ম বহির্ভূত না। আমি জানি না কেন এই জিনিসটা সেখানে করা হলো। যাই হোক, কিন্তু আলটিমেটলি ভোটাররা শেষ পর্যন্ত তাদের ভোট তারা দিয়ে গেছেন। ওই বুথে অমিতাভ দত্তের পোলিং এজেন্ট দুপুরের পর থেকে আর সেখানে তারা ছিলেন না। এটা হচ্ছে একটা ঘটনা। আর একটা বুথে সম্ভবত এটা সন্দেহ, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের, যে এমন কেউ ভোট দেওয়ার চেষ্টা করেছে যারা, তাদের কাছে মনে হয়েছে, আমি যে রিপোর্ট পেলাম, যে এরা সম্ভবত এই কেন্দ্রের ভোটার না, এদেরকে অন্য জায়গা থেকে জড়ো করা হয়েছে। সাংবাদিকরা সবাই ধর্মনগরে, তাদের তো অপরিচিত হওয়ার কথা না, তাদের মধ্যে অনেকে নিজেরাও হয়তো ভোটার, ফলে তারা চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে। এবং এটা আমি পরবর্তী সময়ে ভিডিওতে দেখলাম যে যারা এরকম ভোট টুট দেওয়ার চেষ্টা করেছে, তারা মানে যে কোনোভাবেই হোক আলটিমেটলি ভোট দিতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু দ্রুত এলাকাটা
ছেড়ে যাওয়ার চেষ্টা করছে, সাংবাদিক বন্ধুদের সাথে একটু কথাবার্তা। সেই জায়গাতে আপনাদের যিনি প্রার্থী অমিতাভ দত্ত তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন সাংবাদিক বন্ধুদের, অথবা আমাদেরকে জানিয়েছেন যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়েছে। সেই এখন সেদিক থেকে যেটা দাঁড়ালো, ধর্মনগরের গত বেশ কয়েকটি নির্বাচনের যে অভিজ্ঞতা এবং সর্বশেষ হওয়া, সেই তুলনায় ভোট ভালোই হয়েছে এটা বলা যাবে। ভোটাররা যারা ভোট দিতে চেয়েছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন বলেই মনে হচ্ছে। কাজে তাই যদি হয়, নিঃসন্দেহে এটা একটা ইতিবাচক দিক। এখন ভোটাররা কাকে ভোট দিয়েছেন, কাকে সমর্থন করেছেন, এটা ভোটের বাক্স খুললে। আপনি সম্মুখ ছিলেন, আপনি বর্তমানে বিভিন্ন আপনার পলিট ব্যুরো থেকে আপনি সেখানে সরে এসছেন, বিভিন্ন দলীয় কর্মসূচিতে কিন্তু আপনি রয়েছেন। এখনো মানিক সরকার রাস্তায় রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি অনেকগুলো এই এডিসি নির্বাচনে যদি আমরা আসি, স্বশাসিত জেলা পরিষদের 28টি কেন্দ্রের মধ্যে আপনি অনেকগুলোতেই আপনি নির্বাচনী সভা করেছেন। ধর্মনগরের বিধানসভা উপনির্বাচনের এবং নিরিখে এবং স্বশাসিত জেলা পরিষদের যে এলাকাগুলো রয়েছে, সেটা আপনাদের শাসন ব্যবস্থার পাশাপাশি বর্তমান যে শাসন ব্যবস্থা, আপনারা বলছেন বিভিন্ন জায়গায় যে ট্রিপল ইঞ্জিনের যে সরকার, সেখানে তাদের যে কর্মযোগ্য এবং আপনাদের যে কর্মযোগ্য, আপনারা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? না, প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন 12 এপ্রিল, 17 এপ্রিল ভোট গোনা হবে। এটা 2021 সালে নির্বাচন হয়েছিল। তীব্রামথা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই এটা পরিচালনার দায়িত্বে ছিলেন, এবং এই তীব্রামথাই 2023-এর বিধানসভার নির্বাচনে বিজেপির পরাজয় প্রায় নিশ্চিত ছিল। সাধারণ মানুষের যে মনোভাব, তার থেকে বিজেপিকে মানে রক্ষা পেতে এবং সরকারের থাকতে সাহায্য করার জন্য এরা ভূমিকা নিয়েছে, এবং এরা উপজাতি সর্বস্ব দৃষ্টিভঙ্গি নিয়েই কথাবার্তা এবং কাজকর্ম করে। তো সেদিক থেকে এডিসি এলাকাতে 20টা বিধানসভা কেন্দ্র, তাতে তারা দাঁড়াতেই পারে। অন্য জায়গায় তারা দাঁড়াতে পারে না, এটা তো আমরা বলবো না, অধিকার আছে। কিন্তু দেখা গেল তার বাইরে গিয়ে তারা সব মিলিয়ে প্রায় 41 থেকে 42টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মূল লক্ষ্যটা ছিল উপজাতি ভোট যাতে সিপিআইএমের দিকে, বামফ্রন্টের দিকে আসতে না পারে। এবং সেক্ষেত্রে তো বলা যায় ভোটের ফলাফল যখন বের হয়েছে, তাদের এই কৌশলটা কাজ করেছে, এবং তারা এই পদ্ধতিতে বিজেপিকে সাহায্য করেছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? তারা বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে গলা চড়িয়ে কথা বলেছে। আসলে বিজেপির বিরুদ্ধে যে ক্ষোভটা এবং তার যে প্রতিশ্রুতির খেলা এবং উল্টো পথে চলা, তার প্রতিক্রিয়ার প্রতিফলন ভোটের বাক্সে ঘটবে, এটা বুঝতে পেরেই বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই তারা সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট রোল নিয়ে তারাও বিজেপি বিরোধী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। এই কৌশলটা তারা নিয়ে চলবার চেষ্টা করেছে। কিন্তু তাদের যে 13টা আসনে জিতলো, এরা পরবর্তী সময়ে এই বিজেপিকেই সমর্থন করলো, এবং মন্ত্রিসভায় তাদের 2জন সদস্য আছেন, একজন পূর্ণমন্ত্রী, একজন আর্থিক প্রতিমন্ত্রী। সে যাই হোক, তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে তীব্রামথা এডিসি চালাচ্ছে, এবং এডিসিতে কিন্তু বিজেপিরও 9-10 জন নির্বাচিত সদস্য আছেন। সেই দিক থেকে আমরা যেটা লক্ষ্য করছি, এবং এডিসি এলাকার মানুষের যা অভিজ্ঞতা, যে এডিসিটাকে প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, কোনো কাজ নেই, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, এবং কাজের সন্ধানে বেশিরভাগ এডিসি এলাকা থেকেই উপজাতির ছেলেরা এবং এখন মেয়েরাও ত্রিপুরার বাইরে যাচ্ছে, এবং এতে গিয়ে কেউ কেউ বেঘরে মারাও যাচ্ছে। কিন্তু অনেকের মৃতদেহ আর্থিক সংকটের কারণে পরিবার বাড়িতে
ফিরিয়ে আনতে পারেনি। তা আমি কথাগুলি বললাম খুব সংক্ষেপ করার জন্যে। এটা এডিসির পরিচালনার সাথে যারা যুক্ত, এটা তাদের ব্যর্থতার চূড়ান্ত নিদর্শন। দুর্নীতি এবং এডিসি সমর্থক হয়ে গেছে। এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে, সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে চলতি মাসের প্রথম সপ্তাহে এডিসি কর্মচারীরা বেতন পায়নি, এবং যারা পেনশনে গেছে রিটায়ারমেন্টের পর, পেনশনে যাওয়ার পর থেকে এই সময় পর্যন্ত তাদের মাসওয়ারি যে টাকা হাতে পাওয়ার কথা, সেই টাকা তারা পাচ্ছেন না। ফলে তারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট রায় দিয়েছে, যেদিন থেকে রিটায়ারমেন্টে গেছে মাসওয়ারা তাদের যে টাকাটা পাওয়ার কথা, সেই টাকা এবং অন্যান্য যে আর্থিক সুযোগ সুবিধা সবগুলো একসাথে করে একটা নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হাতে তুলে দেওয়ার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এবং বলেছে শতকরা হারে 9 টাকা ইন্টারেস্ট তাদের দিতে হবে, যেহেতু তাদের প্রাপ্য টাকা তোমরা না দিয়ে তোমরা এটাকে কাজে লাগিয়েছো, যে তোমরা পারো না। এর অর্থটা কি? এতে রাজ্য সরকারের সম্বিত ফিরল কিনা আমি জানি না, এবং এডিসি তাদের কোনো লজ্জাবোধ আছে কিনা তাও জানি না। এই সময়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে, এখানে উপজাতিদের সাংস্কৃতিক দল, তাদের নিয়ে তারা ত্রিপুরার বাইরে না, দেশের বাইরে যাচ্ছে। কোটি কোটি টাকা সেখানে খরচ হচ্ছে। কোন পরিস্থিতিতে? যেখানে কাজ নাই, খাদ্য নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি হচ্ছে। তো এটার অর্থটা কি? অর্থাৎ কোনো দায়বদ্ধতা থাকলে এটা প্রতিষ্ঠান এরকম করতে পারে নাকি? এডিসির ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তার ধারে কাছে তারা নাই। এবং যে নেতা মাঝে মাঝেই দিল্লি যাচ্ছেন, গুয়াহাটি যাচ্ছেন, নির্দিষ্ট কিছু কেন্দ্রীয় মন্ত্রী, কোনো কোনো দলীয় নেতা বিজেপির কথাবার্তা বলছেন, বিবৃতি দিচ্ছেন, ছবি ছাপছেন, বিজ্ঞাপিত হচ্ছেন, নানা নতুন নতুন চুক্তি ইত্যাদির কথাবার্তা বলছেন, যেগুলির সাথে উপজাতি অধ্যুষিত এলাকায় যারা বসবাস করে, এবং বিশেষ করে যারা উপজাতি অংশের মানুষ বর্তমান সময়ে তাদের জীবন যে সমস্যা, এর সাথে এগুলির কিন্তু কোনো সম্পর্ক নেই। বলে এই জিনিসটা চলছে। আমি যেটা বলবো, এটা যদি মনে করেন এডিসিতে চলছে, সরকার ঠিকঠাক চলছে, মোটেই ঘটনা তা না। 8 বছর যাবৎ সরকার চলছে, এবং এই সরকার একটা একদলীয় স্বৈর শাসন চালাচ্ছে, ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে। বিরোধী দলকে তার গণতান্ত্রিক যে কার্যক্রম, সেটা তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। কাজ নাই, রোজগার নাই, ক্রয় ক্ষমতা তলানিতে, অর্ধাহার অনাহার মৃত্যু এডিসি এলাকার বাইরেও, সন্তান বিক্রি এডিসি এলাকার বাইরেও, এডিসি এলাকার বাইরের লোকরাও বাইরে কাজ করতে যাচ্ছে, কেউ কেউ মারা পড়েছে, ফেরত নিয়ে আসতে পারেনি। আমি কেন এই কথাটা বলছিলাম, তাতে অনেকের মনে হতে পারে সরকার ঠিকঠাক চলছে, এডিসিতে সবকিছু মানে উলটপালট করছে। সরকারই তো মানে দুর্নীতির গর্ভে নিমজ্জিত, আকাশতলা। অফিসে কাছারিতে গেলে পড়ে সাধারণ মানুষ টাকা পয়সা না দিলে এমনকি একটা রেশন কার্ড পায় না, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্টের সার্টিফিকেট পায় না। চাকরি নাই, তাদের কি প্রতিশ্রুতি ছিল? 50,000 নাকি শূন্যপদ, মিথ্যা কথা বলছে। সরকার আসলেই প্রথম বছরে এগুলি পূরণ করবে, আর নতুন করে যদি শূন্যপদ তৈরি হয়, এটা হতে পারে যেই বছরে তৈরি হবে ওই বছরই এই পদগুলি তারা পূরণ করবে। এখন কি দেখা যাচ্ছে, 2018-তে নির্বাচন যখন হয়, তখন ত্রিপুরার কর্মচারীর সংখ্যা ছিল 1,65,000, এখন এটা 1,10,000 থেকে 15,000। তাহলে সংখ্যা কমলো, শূন্যপদ সৃষ্টি হলো, তা তো পূরণ করছে না, কেমন না? তা এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, সরকারটা কোথায়? নজরদারি নেই। রেশনিং ব্যবস্থা এটা প্রায় কলাপস করার দিকে চলে গেছে। গ্রামের মানুষ গ্রামেও যেমন কাজ দেয়, শহরেও কাজ পাচ্ছে না। এডিসিতে যেমন নাই, এডিসির বাইরেও নেই। রেগার কাজে
ভারতবর্ষে প্রথম 5টা রাজ্যের মধ্যে ত্রিপুরা নিজের স্থান তুলেছিল। 85 থেকে 95 পর্যন্ত, কোনো কোনো জায়গায় 100 দিনের বাইরে। কাজের পর 1 মাসের মধ্যে, 15 থেকে 1 মাসের মধ্যে মজুরি হাতে পেত। এখন তো সেই রেগাটাই ধ্বংস করে দিয়েছে বিজেপি সরকার। তুই ত্রিপুরা কথা কিছু বলছে না তো, আর এই সরকার তো চুপচাপ, স্বাভাবিক, তারা বলবে না। বিকল্প কাজটা কি? বামফ্রন্ট সরকারের সময় এটার পাশাপাশি শহরের জন্য টুয়েপ চালু করেছিল। টুয়েপও প্রায় 80 থেকে 85 দিনের কাজের ব্যবস্থা ছিল, এখন এটা 10 থেকে 15 দিনে নামিয়ে এনেছে, তাও ঠিক সময়ে তারা মজুরি পাচ্ছে না। এই দুটো ছাড়া সরকারের অন্যান্য যে উন্নয়নমূলক কাজ, তার জন্য যে দপ্তরগুলো, 7-8টা দপ্তর, এই প্রত্যেকটা দপ্তরে বাৎসরিক বাজেটে কোটি কোটি টাকা বরাদ্দ করে সারা বছর যাতে উন্নয়নের কাজের পাশাপাশি মানুষের কাজের সুযোগ সৃষ্টি করা যায়, এই দপ্তরগুলি কাজ করতো। এই সরকারটা আসার পর কোনো কাজ করল না। বাঁচবেন কি করে মানুষ? এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, মানুষ মুখ খুলবে, জানতে চাইবে যে আপনাদের প্রতিশ্রুতি শুনে ভোট দিলাম, বামফ্রন্টের চাইতে আপনারা আরো ভালো চালাবেন, এখন উল্টোপাল্টা করছেন। এই কথা যাতে বলতে না পারে, তার জন্য স্বৈরাচারী পদ্ধতিতে বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা তারা এখনো করে চলেছে। যেখানে বসে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এই পার্টির অফিসটা গত 8 বছরের মধ্যে কয়বার আক্রমণ হয়েছে, এবং বিজেপি দিনের বেলাও করেছে। এখান থেকে মুখ্যমন্ত্রী কোয়ার্টার কত দূর, এখান থেকে ডিজিপির হেডকোয়ার্টার, মানে যেখানে বসে তিনি অফিস করেন, তার দূরত্ব কত? 300 মিটারও হবে না। কিন্তু কোনো অপরাধী ধরা পড়েছে আমরা জানি না। এবং ভোট তো প্রহসনে পরিণত হয়েছে। 18-র পর থেকে এখন পর্যন্ত ত্রিপুরায় যত ভোট হয়েছে, পঞ্চায়েতের উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, নগরের নির্বাচন, বিধানসভার নির্বাচন, লোকসভার নির্বাচন, বিধানসভার উপনির্বাচন, লোকসভার সর্বশেষ নির্বাচন, 2021-এর এডিসি নির্বাচন, বিরাট অংশের নির্বাচক মণ্ডলী স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারেনি। জবরদস্তি করে তাদের যে মাসল পাওয়ার, এটাকে কাজে লাগিয়ে সেই ভোট হরণ করে তাদের প্রার্থীর জয় তারা নিশ্চিত করার চেষ্টা করেছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতির অর্থনীতির অর্থ হচ্ছে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করা। তাহলে এরকম একটা জায়গায় যে সরকার চলছে, এডিসিতে এই যে লন্ডভন্ড কাণ্ড চলছে, তাদের তো নৈতিক মনোবলই নাই। তারা কি করে তাদেরকে প্রশ্ন করবে? যে কারণে এই কথাগুলি বলছি, তারা প্রশ্ন করতে গেলে তো তারাও এদেরকে জিজ্ঞেস করবে তোমরা কি করছো। মানে এটা সুই চালনের ইয়ের মতো অবস্থা। আপনারা বলছেন ড্রামা চলছে। না, আমি ড্রামা বলছি না, এই শব্দ আমি অন্তত ব্যবহার করছি না। এটা কি চলছে না চলছে না ভবিষ্যতে দেখা যাবে। শাসক দলের মন্তব্য এখন এই জায়গায় দাঁড়িয়ে এডিসিকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আমরা যেটা বলছি, এই ভোটের সময় এডিসিটাকে উদ্ধার করতে হবে। এডিসিটা লড়াইয়ের ফসল, যেটা আপনি জানতে চেয়েছিলেন। আপনি কেউ এডিসি দেয়নি ত্রিপুরায়। কংগ্রেস সরকার ছিল, শুভমবাবু তখন মুখ্যমন্ত্রী, তার আগে শচীনবাবু ছিলেন। এই ত্রিপুরাতে আমাদের সংবিধান মোতাবেক এডিসি করার জন্য দাবি করছিল। তাতে 5th শিডিউল আছে, 6th শিডিউল আছে, 7th শিডিউল আছে। গঠন করার জন্য যে লড়াইটা, এই লড়াইটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ, এই সংগঠনের মানে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কমরেড দশরথ দেব, প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন এবং গণ আন্দোলন। তো এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী হয় এবং শেষ পর্যন্ত একটা আমি সংক্ষেপ করার জন্য বলছি, আইন অমান্য আন্দোলন হয়। হাজার হাজার মানুষ সাথে অংশগ্রহণ করে, আমরা অংশগ্রহণ করেছি। সেই আইন অমান্য আন্দোলনে দেখা গেছে, এখন যেটা জুলাই বাড়ি শান্তিরবাজারে পড়েছে, আগে মিলনায় ছিল, সেখান থেকে যারা গ্রাম থেকে যাচ্ছিলেন মিছিল করে আইন অমান্য করার জন্য, সেখানে পুলিশের গুলি চলে। ধনঞ্জয় ত্রিপুরা গুলিতে তার বুক এফুর ওফুর হয়ে যায় এবং রাজপথে মানে রক্তাক্ত অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হয়। এখনও আমরা সেই দিনটি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ দিবস হিসেবে আমরা পালন করি। ফলে কিন্তু তার চাইতে বড় কথা হলো, তারপর জরুরি অবস্থা চলে আসলো। এই আন্দোলনটা তখন আর এগিয়ে নেওয়ার সুযোগ নাই, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলেন। 77-এ জরুরি অবস্থা তুললেন,
ভোট হলো, প্রথম কেন্দ্রে অকংগ্রেসী সরকার আসলো, মোরারজি ভাই প্রধানমন্ত্রী হলেন, এবং ৭৭-এর ডিসেম্বরে ত্রিপুরায় বিধানসভা ভোট হলো। ৬০ আসনের মধ্যে ৫৬ আসন বামফ্রন্ট পেল। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, তখন এই তিনটি দলই বামফ্রন্ট। সিপিআই তখনও ফ্রন্টে আসেনি, তারা আগে থেকেই কংগ্রেসের সঙ্গে চলছিল, ওই সময় ছিলেন, পরে তারা শিফট করে এসছে। যাই হোক, তো বামফ্রন্ট সরকার আসার পর ওই বিধানসভা নির্বাচনে জেলা পরিষদ গঠনের প্রতিশ্রুতি ছিল, বকবরাক ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি ছিল, এবং ট্রাইবেলদের জমি নন ট্রাইবেলের হাতে বেআইনিভাবে হস্তান্তরিত হয়েছে, এটা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ছিল। সংরক্ষিত বনাঞ্চল বেদখল হচ্ছিল, এটাকে মানে প্রতিহত করার প্রতিশ্রুতি ছিল। এই 4টা প্রতিশ্রুতি সরকারে আসার পর অন্যান্য বিষয়ের পাশাপাশি বাস্তবায়নের জন্য বামফ্রন্ট সরকার উদ্যোগ নেয়। মোরারজি ভাই ভারতবর্ষে আসেন আর ত্রিপুরায় আসেন প্রথম মানে অকংগ্রেসী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে, এবং তার সাথে দেখা করতে যান নৃপেন চক্রবর্তী এবং দশরথ দেব। তাতে তাকে অনুরোধ করেছিলেন, আমরা তো স্বশাসিত জেলা পরিষদ করব, এটা আমরা করতে পারি, কিন্তু আমরা চাইছি ষষ্ঠ তফসিল মোতাবেক। কেন ষষ্ঠ তফসিল? সপ্তম বা পঞ্চম তফসিলে যদি জেলা পরিষদ হয়, তাহলে রাজ্য সরকার চাইলে যে কোনো সময় এটা বাতিল করতে পারবে, তারা চাইলে ভোট নাও করতে পারবে, এবং হয়নি কংগ্রেসের রাজত্বে। আমরা এটা করছি, কিন্তু আমরা চিরদিন সরকার তো থাকবো এমন কোনো মানে কেউ বলতে পারবে না নিশ্চিত করে। আমাদের আবার তেমন অন্যরা এসে যদি পছন্দ না করে তারা তো ভেঙে দিতে পারে। তার জন্য ষষ্ঠ তফসিলে যে প্রভিশনটা রাখা হয়েছে, এই জেলা পরিষদের নিয়ন্তা হবেন রাজ্যপাল। রাজ্যপাল হচ্ছেন রাষ্ট্রপতির প্রতিনিধি। এই জায়গাটাতে এটা রাজ্য সরকার এই জেলা পরিষদের ব্যাপারে হস্তক্ষেপ তার করার সুযোগ নেই, কিন্তু আর্থিক দিক থেকে অন্যান্য প্রশাসনিক বিষয়ে তাকে তো সাহায্য করতে হবে, নাহলে জেলা পরিষদ চলবে কি করে? রাজ্যকে বাদ দিয়ে তো জেলা পরিষদ চলবে না, আর জেলা পরিষদকে বাদ দিয়েও রাজ্য সরকার ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেমন আমরা বলি, উপজাতিদের বাদ দিয়ে বাঙালি না, বাঙালির বাদ দিয়ে উপজাতি না, উভয়াংশ মিলেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের ভূমিকা নিতে হবে। তো মোরারজি ভাই বললেন যে আমি মানে সংবিধানে হাত লাগাতে পারবো। আসামে একটা অংশের মধ্যে ষষ্ঠ তফসিল চালু আছে, আসামের পাশে আরও কয়েকটা রাজ্য আছে, ত্রিপুরার নাম নাই, এখানে তাদের দাবি ছিল ত্রিপুরা অন্তর্ভুক্ত করা, কিন্তু মোরারজি ভাই রাজি হননি। তখন বামফ্রন্ট সরকার সপ্তম তফসিল মোতাবেক জেলা পরিষদ করার জন্য এগিয়ে যান। এই এডিসি উপজাতি অনুপজাতি মিলিতভাবে যখন এই 4 দফা দাবি আদায়ের আন্দোলন করছিল, তখন তারা গিয়ে বললো ট্রাইবেলের দাবিতে বাঙালিরা কেন আসবে, এই বলে তারা ওখান থেকে বেরিয়ে গিয়ে ট্রাইবেলদের বিভ্রান্ত করে বাঙালি বিদ্বেষ ছড়াবার চেষ্টা করেছিল। এটা প্রতিরোধ করা গেছে। এখন যখন ভোট আসলো, তখন তারা বলছে 1949 সালের 15ই অক্টোবরের পর যারা ত্রিপুরায় এসছেন তাদেরকে ত্রিপুরায় থাকতে দেওয়া যাবে না। ভোটার তালিকায় তাদের যদি নাম থাকে নিশ্চিতভাবেই থাকবে, এই নাম বাতিল করতে হবে, নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে, তারপরে ভোট হবে। অর্থাৎ আগে যেমন এডিসির আন্দোলনটাকে ভেতর থেকে বাইরে থেকে ভাঙবার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। এখন এটা গঠনের সময় যখন পদক্ষেপ নিয়ে অগ্রসর হচ্ছে, এটা গঠন যাতে করা না যায়, ভোট চালাতে হবে না, এই ভোটটাকে বানচাল করার জন্য তারা এই স্লোগান তুললো, যেটা অবাস্তব, এবং 7 দিন গ্রাম ত্রিপুরায় বন্ধের ডাক দিল, এবং এটাকে ভিত্তি করে একটি রায়ট হলো। প্রচুর মানুষ মারা গেলেন, ট্রাইবেল নন ট্রাইবেল, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। একে মোকাবেলা করে শান্তি পুনঃস্থাপন করে নির্বাচন করে সপ্তম তফসিল মোতাবেক বামফ্রন্ট সরকার জেলা পরিষদ গঠন করে, এবং বিধানসভায় বেসরকারি প্রস্তাব আসে। বামফ্রন্টের একজন বিধায়ক প্রস্তাব আনেন যে সপ্তম তফসিল মোতাবেক জেলা পরিষদ হলেও আমরা চাই ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ। এই যে বেসরকারি প্রস্তাব, আমিও তখন বিধানসভার সদস্য, 60 জন বিধায়কই স্পিকার সহ এটা সমর্থন করেন। এই প্রস্তাব রাজ্য সরকার তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পাঠান। ইন্টারেস্টিংলি ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী, এবং তিনি যখন দেখলেন বিধানসভা থেকে এরকম একটি ডেমোক্রেটিক মানে ডিমান্ড, এটাকে তো আর মানে ঠেকিয়ে রাখা যাবে না, এবং আলটিমেটলি সংবিধান সংশোধন করে ষষ্ঠ তফসিলে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করা হয়। এটা যখন আসলো, বামফ্রন্ট সরকার সপ্তম তফসিলে জেলা পরিষদ তখন কিন্তু তার মেয়াদ তো শেষ করেনি, সবেমাত্র গঠন করেছে, এটাকে স্থগিত করে
এই সুযোগটা কাজে লাগিয়ে নির্বাচন করে সেই নির্বাচনে জেলা পরিষদের মানুষ এই সপ্তম তফসিল মোতাবেকে নির্বাচনে যেমন দুহাত তুলে বামফ্রন্টকে সমর্থন করেছিল, ষষ্ঠ তফসিল মোতাবেকে যে নির্বাচন তাতেও দুহাত তুলে সমর্থন করেছেন সেই নারায়ণ রূপিণী, অঘুর দেববর্মা তাদের নেতৃত্বে জেলা পরিষদ থেকে কাজ শুরু করে। এই কথা আপনি জিজ্ঞেস করে ভালো করেছেন। এখন একটা বিভ্রান্তি সরাবার চেষ্টা করছে বিশেষ করে উপজাতি যুব সমিতি এবং ত্রিপুরামথার তরফ থেকে আমরা যা শুনছি, নূতন যারা তারা তো ইতিহাস জানে না, তখন অনেকেই তাদের জন্ম হয়নি, তারা বলে বেড়াচ্ছে বামফ্রন্ট এডিসির বিরোধিতা করেছে, তাদের কোনো ভূমিকা ছিল না, অথচ এডিসিটাই প্রতিষ্ঠা করলো বামফ্রন্ট সরকার এবং বামপন্থী ফ্রন্টের আন্দোলন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, গণমুক্তি পরিষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল। তার জন্য ভালো করেছেন এই প্রশ্নটা বলে, সংক্ষিপ্তভাবে হলো আমি এটা বলতে পারলাম, যারা দেখবেন বা শুনবেন তারা প্রকৃত তথ্যটা জানতে পারবেন। মানে এডিসি এলাকার মধ্যে এখানে স্বাভাবিকভাবেই তিপ্রামথা এবং বিজেপির ধরতে গেলে শরিকি দলের যে দ্বন্দ্বগুলো রয়েছে সেখানে আপনাদের যে ভূমিকা, আপনারা বলছেন সেখানে তিপ্রামথার শাসনে যারা রয়েছেন তিপ্রামথা সেখানে কোনো কাজ করেনি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যুব সম্প্রদায় অথবা যুবকদের বেকারত্ব নিয়ে অথবা বিভিন্ন কর্মসংস্থান নিয়ে আপনাদের সেরকম যে কর্মসূচি চোখে পড়েনি, সেই জায়গাতে এটা অনেকেই বলছেন, সেই জায়গাতে আপনি কি বলবেন সেই বিষয়টাকে? আপনি কি আপনার তো চোখ বন্ধ ছিল না, ত্রিপুরা রাজ্যে যুবকদের কর্মসংস্থান, শূন্যপদ পূরণ, ইরেগুলার যে আপনার প্যাকেজ দিয়ে যাদেরকে 8 মাস 10 বছরের জন্য চাকরি দিচ্ছে, আবার ছাঁটাই করছে পছন্দের লোকদের, তারপর আবার বাছাই করে কিছু কিছু নিচ্ছে, এগুলোর বিরুদ্ধে এবং যুবকরা যাতে এই বিষয়ে কথা বলতে না পারে তাদের ঘুম পাড়িয়ে রাখবার জন্য, বিপদগামী করার জন্য নেশার সমুদ্রে এই যুবকদের ডুবিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যারা স্লোগান তুলেছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করবেন এই বিজেপি সরকারের রাজত্বে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াইটা কে করছে? গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, মানে সর্বতভাবে এই যে দাবি এবং এই বিজেপি সরকারের কাছে দাবি করছে, এডিসির মধ্যে এডিসির বাইরে, কাজে যারা এগুলো বলছে এটা তো নিজেদের দুর্বলতা ঢাকবার জন্য, ব্যর্থতা ঢাকবার জন্য অসত্য তথ্যের আশ্রয় নিয়ে মানুষকে মানে বিপদগামী করার চেষ্টা। মানুষের জীবনের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, সেই মানুষই এখন এডিসি নির্বাচনে, আমাদের প্রার্থীরা গত নির্বাচনে যেতে পারেনি, এখন ডেকে বাড়িতে নিয়ে যাচ্ছে, চা বিস্কিট খাওয়াচ্ছে, পকেট থেকে পয়সা টাকা বের করে বলছে তাদের সঙ্গে তো প্রতিযোগিতায় পারবে না, কিন্তু পোস্টার টোস্টার করতে হবে, ফ্ল্যাগ ট্যাগ করতে হবে, মাইক বাজাতে হবে, আমরা দিচ্ছি। আমাদের বাড়ি টপকে চলে যাচ্ছিলে, ভাবছিলে আমরা বিজেপির, হ্যাঁ একসময় ভোট দিয়েছিলাম, আমরা মোহগ্রস্ত হয়েছিলাম, প্রতারিত হয়েছি, আমাদেরকে অবিশ্বাস করো না, আমাদের জীবনের অভিজ্ঞতায় আমরাও যা বুঝার বুঝেছি। ওই যে আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিকৃত বক্তব্য যে অল্প কিছু লোক রাখবার চেষ্টা করছে তাদেরও স্পষ্টীকরণের জন্য এটা আপনি প্রশ্ন তোলাতে আমার পক্ষে বলতে সুবিধা হবে। মানে বাবু, এই স্বশাসিত জেলা পরিষদ আগামী 2 দিন পরেই সেখানে গণদেবতারা ভোটদান দিতে যাবেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোন কোন মূলত ইস্যুগুলো আপনি বলেছেন, তুলে ধরেছেন, আপনি কি আশা রাখছেন আপনাদের সরকার অথবা আপনাদের দলীয়ভাবে আপনি কি আশা রাখছেন সেখানে? কারণ কি কোনো জায়গাতে কি এই যে শরিকি দলের যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটাকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে? দেখুন, আমরা এইভাবে মানে ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করি না, মূল্যায়ন আমরা এইভাবে করি না। আমরা আমাদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে, মতাদর্শগত অবস্থান থেকে আমাদের বক্তব্য নির্বাচক মণ্ডলীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। অভিজ্ঞতা কি, যারা আছেন ক্ষমতায় কি বলে তারা এসছেন এবং তারা যেই সময়ে এটার পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের পারফরমেন্স, তার থেকে আপনারা কি বুঝলেন, কি জানলেন, কি শিখলেন, এবং এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের যে মূল্যায়ন সেটা মানুষের সামনে উপস্থিত করে আমরা বলি, আমরা কি বলছি। এডিসি গঠন কারা করেছে সেটা আমি বললাম। এডিসি গঠিত হওয়ার পর
এই এডিসিতে নানা শক্তি কিন্তু এসছে। বামফ্রন্ট প্রথম এসছে, তারপরে কংগ্রেস যুব সমিতি বামফ্রন্ট সরকারকে হটিয়ে সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে তারা সরকারে এসেছিল। এডিসিকেও তারা প্রায় বলা যায় জবরদখল করেছে। তাহলে বামফ্রন্ট যেমন ছিল এডিসিতে, কংগ্রেস যুব সমিতিও ছিল, সেখানে লুটের রাজত্ব কায়েম হয়েছে। এরপর মানুষ কংগ্রেস যুব সমিতিকে ক্ষমতা থেকে হটায়, বামফ্রন্টকে আবার ক্ষমতায় আনে, এডিসিতেও ভোট হয়, বামফ্রন্ট আবার সেখানে আসে। তার পরবর্তী সময় কি দেখা গেল, সন্ত্রাসবাদীরা অ্যাবসলিউটলি সন্ত্রাস করছে বাংলাদেশের উপর থেকে এসে ত্রিপুরায়। এরা এই ভোটে দাঁড়ালো, তাদেরকে সাহায্য করলো আসাম রাইফেলসের তৎকালীন মিস্টার পানোয়ার বলে একজন ব্রিগেডিয়ার। গোপনে তাদের সঙ্গে সলা পরামর্শ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট তারা যাতে এডিসি পুনর্দখল করতে না পারে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তার জন্য তাদেরকে সাহায্য করে। হাওবার তারা যেতে বামফ্রন্ট সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। কিন্তু তারপরেও বামফ্রন্ট সরকার এদেরকে তাদের নেতৃত্বের সাথে বসে কথা বলে বুঝাবার চেষ্টা করেছে। আপনারা কিভাবে এসছেন আপনারা জানেন, আমরাও জানি, কিন্তু সেই প্রশ্ন আমরা তুলতে চাইছি না। এই এডিসি লড়াইয়ের ফসল। এই এডিসি বাদ দিয়ে ত্রিপুরা সরকার না, ত্রিপুরা সরকার বাদ দিয়ে এডিসি না। এডিসি এবং ত্রিপুরা সরকার, উপজাতি এবং বাঙালি মিলিতভাবে আমরা যদি অগ্রসর হতে না পারি তাহলে ত্রিপুরা এগিয়ে যাবে না। ত্রিপুরা যদি এগিয়ে না যায় তাহলে এডিসি এলাকার মানুষও তো এগিয়ে যাবে। বলে আমরা চাই আপনারা ভালোভাবে কাজ করুন। আমাদের দিক থেকে, সরকারের দিক থেকে আগে এডিসি পরিচালনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে যে সাহায্যগুলো আমরা করতাম, আপনারা যদিও ভেবে এসছেন, কিন্তু আপনাদের আমরা সাহায্য করবো, কিন্তু তারা ভেঙে যায় লুটপাট করতে গিয়ে। এটাও ঘটনা। তার পরবর্তী সময়ে রাজ্যপাল এক সময় এই এডিসি ভেঙে দিয়ে আবার ভোট করে। তো এদেরকেও সন্ত্রাসবাদীদের এডিসি পরিচালনা দেখলো, তারপর এখন তীব্রামতা দেখছে। এই চারটা পর্যায়ে কিন্তু এডিসির মধ্যে এডিসি পরিচালনার দায়িত্ব এসছে। তাতে এখন এডিসি এলাকার মানুষ বলছে আমরা যা বুঝার বুঝেছি, বামফ্রন্টের কোনো বিকল্প নাই। ৭৮-এর জানুয়ারির ৫ তারিখ বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর এ যাবৎ যে ঘটনা ত্রিপুরায় ঘটে চলেছে, তার থেকে যেমন সাধারণ মানুষ বলছে প্রলোভনের ফাঁদে পা দিয়ে আমরা ১৮ নির্বাচনে যেমন প্রতারিত হয়েছি, আজকে আমরা জীবন জিজ্ঞাসার মধ্যে দিয়ে বুঝতে পারছি এই ত্রিপুরার জনগণের স্বার্থে বামফ্রন্টের বিকল্প নেই। এডিসির এলাকার মানুষও তাই বলছে। আমরা এখন এই নির্বাচনগুলিতে গিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাদের অভিজ্ঞতার সাথে মিলে যেটা বলছি, বামপন্থীদের হাত শক্তিশালী করুন। এডিসিটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, এটাকে রক্ষা করতে হবে। একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করতে হবে, জনমুখী কর্মসূচি নিয়ে যাতে এই এডিসিটা কাজ করে। তার জন্য এরকম প্রতিনিধি পাঠান যারা এই দৃষ্টিভঙ্গিতে কাজ করবে। এবং সবচেয়ে বড় কথা, উপজাতি বাঙালি এবং উপজাতি এই উভয়ের মধ্যে আমাদের যে ঐক্য, তাকে সুদৃঢ় সংহত করতে হবে। কারণ যেটা দেখা যাচ্ছে ত্রিপুরাতে আগে ছিল না, হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা হচ্ছে, বিজেপি RSS বিশ্বহিন্দু পরিষদ। আর ত্রিপুরা কথা উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। এটা কোনোটাই কিন্তু ত্রিপুরার জন্য মঙ্গলের না, অত্যন্ত ক্ষতি হয়ে যাবে। তার জন্য এই নির্বাচনের মুখে নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্যে আমরা আবেদন করছি যে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ঐক্য সংহতি সুদৃঢ় করতে হবে। এখন ভোট দিবেন তারা, যে এর উপর ভিত্তি করে ভোট হবে। আমাদের যা বিশ্বাস, সম্ভবত নির্বাচক মণ্ডলীর মধ্যে যে দৃঢ়তা বলিষ্ঠতা লক্ষ্য করা গেছে, তাতে চাইলেই ভোটটা ভণ্ডুল করে দিতে পারবে মনে হচ্ছে। এটা এত সহজ হবে না। এটাকে মোকাবেলা করে ভোটারদের বড় অংশ ভোট দিতে যাবেন বলেই তাদের যে আচরণ আমরা লক্ষ্য করছি, মনোভাবের অভিব্যক্তি তারা যেভাবে প্রকাশ করছেন, যেটা দেখছি, তাতে মনে হচ্ছে এটা একটা ইতিবাচক দিক। দেখা যাক 12 তারিখ ভোট শেষ হবে, তারপর ভোটের বাক্স খুললে তারা কাকে ভোট দিলেন কাকে দিলেন না তা পরিষ্কার হবে। কাজে আগাম এগিয়ে হিসেব নিকেশ করতে যাওয়া, এটা আমার মনে হয় যে আমার দিক থেকে উদয় নির্বুদ্ধিতা হবে, আমাকে অপেক্ষা করতে হবে। মানিকবাবু, আরেকটা বিষয়, কোনো একটা জনসভায় হয়তো আপনি বলেছিলেন যে রাজন্য শাসনে সেখানে
সার্বিকভাবে শিক্ষা থেকে শুরু করে সেখানে কোনো সেরকম উন্নয়ন চোখে পড়েনি। তো সেই বিষয়টাকে কোট আনকোট সেই বিষয়টাকে আপনার এই উক্তিটাকেই রাজন্য শাসনের কথাটা যদি আমরা তুলে ধরি, মহারাজা তৎকালীন সময় আপনারা বলছেন যে তৎকালীন সময় মহারাজার যে 184 জন মহারাজা ছিল, এই ইতিহাস বলছে। তারা সবাই উপজাতি অংশে, কেমন না? তাহলে উপজাতির একসময় সংখ্যাগরিষ্ঠ ছিল, অনুপজাতিরা ছিল না, ঘটনা কিন্তু তা না। তাহলে শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, কৃষ্টি বলুন, কৃষি বলুন, ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, শিল্প বলুন, রাস্তাঘাট বলুন, কেমন, বিদ্যুৎ বলুন, সেচ বলুন, কি হয়েছে? তা যদি হতো তাহলে 1945 সালে 11 জন উপজাতি যুবক তারা জনশিক্ষা সমিতি তৈরি করে কেন? সৌধন্যা দেববর্মার সভাপতি, হেমন্ত দেববর্মার সম্পাদক, দশরথ দেব সহ সভাপতি, এবং তারা সিদ্ধান্ত নিয়ে, তখন তো রাজন্য শাসন, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সর্বশেষ মহারাজা, সেই সময় তারা 400-র উপর বেসরকারি উদ্যোগে গ্রামে গ্রামে স্কুল তৈরি করেছে। গ্রামের মানুষ বন থেকে বাঁশ কেটে এনেছে, ছন কেটে এনেছে, নিজেরা পরিশ্রম করেছে, স্কুল তৈরি করেছে। সেই সময় ব্রাউন সাহেব, তিনি আর্মি অফিসার ছিলেন, যুদ্ধ শেষ, তাকে এনেছিলেন তৎকালীন মহারাজা ত্রিপুরায়, এবং তাকে শিক্ষা দপ্তর দেখার দায়িত্ব দিয়েছিলেন। তিনি যখন গ্রামে গ্রামে ঘুরছেন, তখন গিয়ে দেখছেন এই বেসরকারি উদ্যোগে এই স্কুলগুলি হচ্ছে। তাদের সঙ্গে কথা বললেন, বলে আপনারা এটা করছেন কেন? বলে সরকার করছে না, রাজা তো করছে না, আমাদের লোকরা কি অনন্তকাল অন্ধকারে থাকবেন? তাদের তো কোনো অপরাধ নেই। আমাদের জাতির বিকাশ করতে গেলে পর শিক্ষা বাদ দিয়ে কী করে সংস্কৃতির বিকাশ হবে, এবং এটা বাদ দিয়ে কী করে আমরা এগিয়ে যাব? তখন এই ব্রাউন সাহেব এদের সাথে কথা বলে 300 স্কুল রাজন্য শাসনের অন্তর্ভুক্ত করেন। সম্ভবত এটা নিয়ে বীর বিক্রম কিশোরের সাথে এই ব্রাউন সাহেবের বিরোধ হয়, এবং তিনি অল্প সময়ের ব্যবধানে ত্রিপুরা ছেড়ে চলে যান, এবং ভারত ছেড়েও তিনি তার দেশে ফিরে যান। এটাই হচ্ছে ইতিহাসের অভিজ্ঞতা। তাই যদি হতো এই রাজন্য শাসন, তাহলে এটা বেসরকারি উদ্যোগে কেন করতে হবে? এটাই তো অভিজ্ঞতা। হ্যাঁ, রাজন্য শাসনে কোনো কোনো মহকুমাতে 1-2টা সরকারি স্কুল ছিল না, এ কথা তো আমরা বলছিলাম। উমাকান্ত স্কুল তো রাজন্য শাসনেই তৈরি হয়েছে। মহারাজা বীর বিক্রম কলেজ, এটা আমাদের সর্বশেষ মহারাজার সর্বশেষ সময়ে এই ধরনের কলেজ করার উদ্যোগ, কিন্তু তিনি শেষটা দেখে যেতে পারেন। এটা দুর্ভাগ্যজনক, বেদনা দেয়। কিন্তু সেই জায়গায় কি দাঁড়িয়ে আছে? একটা কলেজ আর 2-4টা স্কুল দিয়ে, আর তখন তো মহকুমা হচ্ছে 10টা, মহকুমা কেন্দ্রে 1-2টোর বেশি সরকারি কোনো স্কুলও নাই। তাহলে কি করে হবে? শিক্ষা ছাড়া এটা জাতি কী করে গঠিত হবে, এগিয়ে যাবে কী করে? বাদ বাকি বিষয় আমি তো উল্লেখ করার চেষ্টা করছি, কাজে এটা বাস্তব, এটা কল্পিত না, এটা তো বাস্তব ঘটনা। এবার আমরা এই রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের পাশাপাশি একটু যে দেশীয় জাতীয় রাজনৈতিক দিকে লক্ষ্য করি, সেখানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের ফলাফল অথবা আপনারা এগুলো নিয়ে আরেকবার আসুন। আজকে যেহেতু ত্রিপুরা নিয়ে কথা বলেছেন, ছোট্ট করে যদি সেই জায়গাতে কেরালার একটা বিষয়, জনমত সমীক্ষার উপরে যদি এখন আমি এগুলো নিয়ে কিছু বলবো না। আপনি আরেকদিন যদি আপনাদের সময় হয়, আগাম আমার সঙ্গে যোগাযোগ করলে আজকের মতো আবার সময় দেব, তখন এগুলি নিয়ে বিস্তৃত বলা যাবে। শেষ একটা কথা, এই জায়গাতে এডিসি নির্বাচনে আপনি জাতীয় যে কথাগুলো আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আবার আপনার থেকে সেখানে আপনার সাথে কথোপকথন নেওয়ার, বক্তব্য নেওয়ার। এই জায়গাতে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই রাজ্যের আপনি বলছিলেন যে যুব সম্প্রদায় বর্তমানে আপনাদের দিকে, অথবা সেখানে যদি বামফ্রন্টের কথা বলি, যুব সম্প্রদায় একটা সময় আপনাদের বর্তমান শাসক দল যারা বলছে আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই জায়গাতে এই এডিসি নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের পাশাপাশি এই আগামী যুব সম্প্রদায়ের যে শাসক দলের বিভিন্ন অভিযোগগুলো তুলছে আপনাদের যুব সম্প্রদায়ের উপর ভিত্তি করে, মুখে যদি ফিরিয়ে নেবে, তাহলে মুসলমানদের জড়ো করে যুবক, বয়স্ক, মধ্যবয়সী তাদের ভোট লুট করে বিজেপির নির্বাচনকে প্রহসনে পরিণত করে জিততে হচ্ছে কেন? এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন তো, আমি এতটুকু বলবো।
অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের বিশেষ অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের বিশেষ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার।